হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দিনটা হচ্ছে 1 জুন, রবিবার। বাজে এখন সকাল 6টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। প্রথমত রবিবার, তার উপরে আবার জামাই ষষ্ঠী। সকালে কাজকর্ম কমপ্লিট করে মার কাছে যাব, তো সেই জন্য আজকে রবিবার হওয়া সত্ত্বেও অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, যাতে করে সংসারের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে টাইম মতো মার কাছে গিয়ে পৌঁছাতে পারি। মাকে তো বলেছি 9টা সাড়ে 9টার মধ্যে পৌঁছে যাব, জানি না কতদূর কী হবে। আগের দিন রাত্রে জানো তো বেশ বৃষ্টি হয়েছে। সকালবেলা উঠে তো কোনো সেরকম আকাশের আবহাওয়া দেখছি না, মনে তো হচ্ছে বেশ ভালোই রোদ উঠবে, কারণ আকাশ একদম পরিষ্কার ঝলমলে ওয়েদার। রোদ উঠবে দেখেই মনে হচ্ছে, তো বুঝতে পারছি না প্রচণ্ড পরিমাণে গরম যদি পড়ে পুরো দিনটা আনন্দ সহকারে কাটাতে পারবো কি না। কাজ করছি আর মনে মনে এই সব চিন্তাভাবনাগুলোই করছি। যেখানেই যাই না কেন সংসারের চিন্তাটা সর্বআগে হয়। অন্যান্য ছুটির দিনের তুলনায় আজকে রবিবারটা একটু অন্যরকম, যেহেতু অনেকটা সকালে উঠতে হবে দেখে না আমার রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি। তোমাদের কারোর এরকম হয় কি না অবশ্যই জানিও। কোথাও যাওয়ার থাকলে পরে না রাতের বেলা ঠিকঠাক করে ঘুম আসতে চায় না, অথবা বাড়িতে কেউ গেস্ট আসবে সকালের দিকে, তখন না রাতের বেলা ঠিকঠাক করে ঘুম আসতে চায় না। এটা আমার খুবই হয়। তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ঘুমও আসছিল না। যাই হোক, ভোরের দিকে একটু ঘুমটা এলো, আবার সকাল সকালই উঠে পড়েছি। তো হাজব্যান্ডও উঠে পড়েছে। ও ফ্রেশ হয়ে ওর নিচে যেটুকুনি কাজকর্ম রয়েছে সেগুলো সব কমপ্লিট করে যাবে একটু বাজারে। বাড়ির যে সাপ্তাহিক বাজারটা হয় সেটা শুক্রবার দিনই করে রাখা হয়েছিল, যেহেতু আজকে ও বাড়িতে যাওয়ার একটু ব্যস্ততা থাকবে, তো বাজার টাজার গোছানোটা আর একটু চাপের হয়ে যাবে। সেই জন্য শুক্রবার দিনই হাজব্যান্ড সব নিয়ে এসেছিল, আমি সব গুছিয়ে রেখেছি। আজকে বাজার গোছানো নেই, কিন্তু ওর একটু বাজারে যেতে হবে কিছু দরকারি জিনিসপত্র আনতে। তার সাথে সাথে সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি মার শরীরটা খুব খারাপ করেছে, তো ডক্টরকে বলে একটু ওষুধ নিয়ে আসা হবে, সেই কারণেই আর কি ওকে একটু বেরোতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। সারা বছর যেমন তেমন, কিন্তু বছরে কিছু কিছু স্পেশাল দিন এমন থাকে না, দেখবে সেই সব দিন সকালবেলা উঠেই যদি এরকম অসুস্থতার কথা শোনা হয় না, মনে হয় না সারা দিনটা ভালো যাবে বলে। তো সকালবেলা উঠে মায়ের শরীর খারাপের কথাটা শুনে মনটা একদমই খারাপ হয়ে গেছিলো। তবুও মনটাকে বেশি দুর্বল হতে দিইনি, নিজেকে নিজেই সামলে নিয়ে আবার কাজকর্মে মন দিয়েছি। মন আর মাথা এই দুটো জিনিসই তো শরীরকে কন্ট্রোল করে, তো আমি যেমনটা ভাববো তেমনটাই আমার সাথে ঘটবে, এই জিনিসটা আমি খুব মানি। তো সেই জন্য নেগেটিভ জিনিসটা মাথা থেকে একদমই ত্যাগ করে দিয়ে মন দিয়ে কাজে আর কি লেগে পড়লাম। কিছু করি চাই না করি, বাসি কাজকর্মগুলো তো কমপ্লিট করতেই হবে। আর আমার মাকে বরাবরই দেখতাম যেখানেই বাড়ির থেকে বেরোক না কেন, মানে বাড়ির যে বাসি কাজকর্ম এবং ঠাকুরকে সেবা দেওয়া সেটুকু কমপ্লিট না করে মা বাড়ি থেকে কোথাওই যেত না। তো সেই জিনিসটা আমিও ফলো করি। কোথাও যদি সারাদিনের জন্য যাওয়ার থাকে, বাসি কাজকর্মটা কমপ্লিট করি আর ঠাকুর সেবাটা দিই। আর যেহেতু আমার গোপাল সোনা রয়েছে, তো ওকে সেবা না দিয়ে তো বাড়ি থেকে বেরোনোর কথা আমি ভাবতেও পারি না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসি কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেল। এখন ব্রাশ করে চলো এক কাপ চা খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বেশ কিছু কাজকর্ম কমপ্লিট, এখন চাটা খাবো, খেয়ে স্নানে যাব। কারণ আজকের দিনে আর কি সুন্দর করে পুজোটা না দিয়ে বাড়ি থেকে বেরোলে না মনটা একদমই ভালো লাগে না। তো স্নান সেরে পুজোটা করব, ঘরটা মোছা বাকি আছে, ঘরটা মুছে স্নান করব। আজকে একটু শ্যাম্পু করব ইচ্ছা আছে। আর গতকালকে না বেশ কয়েকটা কাঁচা ভিজিয়েছিলাম, বাট মানে কাচতে আর পারিনি। দুপুরের দিকটাতে না, মানে মোটামুটি 12টা সাড়ে 12টার দিকে মন মেঘ করে আসলো, হালকা একটু বৃষ্টি হলো। ভাবলাম তো খুবই বৃষ্টি হবে হয়তো, কাছাকাছি করলে সেগুলোকে আবার মেলবো কোথায়, তাই জন্য আর মেলতে পারিনি। তাতে সকালবেলা উঠেই দেখছি ওয়েদারটা একদম সুন্দর রয়েছে, বেশ রোদ রোদ রয়েছে। তো সকাল সকাল কেচে দিয়ে যাব, আর হাজব্যান্ড তো যাওয়া আসার মধ্যেই থাকবে, তো ও তুলে ফেলতে পারবে আর কি। আজকে সবার কি কি প্ল্যান অবশ্যই কমেন্টে জানিও। সবাই কি বাপের বাড়ি চলে গেছো নাকি দিনের দিন যাবে, মানে আমার মতন সকালবেলা যাবে। তো আমার তো আগের দিন যাওয়ার কোনো প্রশ্নই নেই। আগের বারও যেতে পারিনি, বাট তার আগের বার গেছিলাম, মানে 4 বছর গেছিলাম আগের দিনকে। কোনো বার হয়তো 2 দিন গিয়েছিলামও, বাট এইবার আর পসিবল হবে না। সব রকম পরিস্থিতিকেই মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। খারাপ সময় তো আর বলে কয়ে আসে না প্রথমত, আর দ্বিতীয়ত প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু সিচুয়েশন এরকম আসে, তো সবটুকুকেই মেনে এবং মানিয়েই চলতে হবে।
আর আমি না থাকলে খুবই প্রবলেম হয়ে যাবে। হাজব্যান্ড কালকে অফিস যাবে, তো সারাদিন ওই হেল্পিং হ্যান্ড দিদির ওপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকাটাও তো উচিত না। আর সবচেয়ে বড় ব্যাপার আমার পোষ্যগুলো রয়েছে, তো ওদের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়ে যায় আমি বাড়িতে না থাকলে পরে। এই কারণেই আর কি কোথাও এখন যাওয়া সেরকমভাবে হয়ও না। এত কাছে বাড়ি হওয়া সত্ত্বেও মার কাছে গিয়ে 2 দিন থাকতেও পারি না। হাজব্যান্ডের ছুটি টুটি থাকলে তবে গিয়ে একটু থাকা হয়, তবুও মাঝে মধ্যে সেটাও পসিবল হয়ে ওঠে না। ছুটির দিনে বহু কাজ থাকে, সেগুলো দুজনকে মিলেই কমপ্লিট করতে হয়, এই আর কি। তো এইসব করে আর কি হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের দিনটা সবাই খুব আনন্দ করে কাটিও, খুব মজা করো, এইটুকুনি সবাইকে বলবো। আর যা গরম পড়েছে, ভেবেছিলাম তো ওয়েদারটা মেঘলা মেঘলা বেশ সুন্দর, জামাই ষষ্ঠীটা যাবে হয়তো এবার, বাট কোথায় কি আজকের যা রোদের মানে তাপ দেখছি, তাতে করে মনে হয় না জামাইরা ভালো করে আর কি আজকের দিনটাকে এনজয় করতে পারবে বলে। তো দেখা যাক কিভাবে কি হয় না হয়, আর দিনটা কিভাবে এগোয় না এগোয়, সবটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো, আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগে। চলো চাটা খেয়ে এবার সংসারের কাজগুলো এক এক করে এগোতে থাকি, তার সাথে সাথে তোমাদের সাথে আগের দিনের ব্লগের বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। কোচি টেম্পো আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, শাড়ি পরে আরও ভালো লাগতো। তো দিদিভাই মনে হয় বলতে চেয়েছে যে শাড়ি পরে ভিডিও করলে আরও ভালো লাগতো। তো দিদিভাই তোমাকে আমি কমেন্টে রিপ্লাই করেছি। আসলে কি বলো তো, শাড়ির বিকল্প তো কিছু নেই, অবশ্যই শাড়ি পরে কোনো ভিডিও শ্যুট করলে সেটা দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আমি শাড়ি পরে না খুব একটা কমফোর্টেবলভাবে ঘরের কোনো কাজই করতে পারি না। তো সেই কারণে আর কি শাড়ি পরে আমাকে তোমরা খুব কমই ভিডিও বানাতে দেখবে। তো এইটাই হচ্ছে রিজন। যদি কোনো দিনও পসিবল হয় তো অবশ্যই তোমাদের সাথে আমি একটা শাড়ি পরে ভিডিও শেয়ার করব। একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হোক, এখন তো বিভৎস গরম, এখন তো কোনো মতেই পসিবল না শাড়ি পরে ভিডিও বানানোটা। একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হোক, তারপরে অবশ্যই আমি একদিন তোমাদের সাথে শাড়ি পরে ভিডিও শেয়ার করব। এবার তোমাদের সাথে একটা মন ছুঁয়ে যাওয়ার মতো কমেন্ট শেয়ার করি। গার্গী দিদিভাই তুমি কমেন্ট করেছো, বাহ চমৎকার হয়েছে ব্লগটা। জানো তো, আজ তোমার এই ব্লগটা আমি আমার শাশুড়ি মায়ের সাথে মিলে দেখলাম। উনি তোমাকে অনেক আশীর্বাদ দিয়েছেন, ভালো থেকো বনু। পুটুবাবুকে এক ঝলক দেখে বেশ মজা লাগলো। বিশ্বাস করো দিদিভাই, তোমার এই কমেন্টটা পেয়ে না আমার এতটা আনন্দ হয়েছে না, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। মাসিমা আপনি খুব ভালো থাকবেন। আজকের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তো আপনাকে আমার প্রণাম জানাই। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার এই মেয়েটাকে অনেক অনেক আশীর্বাদ দেবেন। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পুজো করাও কমপ্লিট, আর সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে আর কি মিষ্টি ভোগ এনেছিল হাজবেন্ড, তো সেটা দিয়েই আর কি পুজো দিয়ে দিলাম। আর আমার গোল্লা সোনাকে কীরকম লাগছে নতুন জামা পরে অবশ্যই জানিও। ষষ্ঠীতে সবাই নতুন জামা পরবে, আমার গোল্লা বাদ যাবে সেটা তো হতেই পারে না। তো আমার গোল্লাকেও কিন্তু নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এই জামাটা আর মুকুট এগুলো সবই মেলার থেকে কিনেছিলাম, বাট কিছুই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ব্লগে যখন যেটা আর কি ভিডিও করব সেইভাবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এদিকে দেখো পুজো সেরে নিয়েছি, আর পুজো সারতে সারতে না অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন ড্রেস টেস পরে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। চন্দ্রিমা ভট্টাচার্য আইডি থেকে আমার এক বান্ধবী কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ রে চন্দ্রিমা, এইভাবেই পাশে থাকিস। বিউটিজ মেকওভার লাইফস্টাইল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, খুব খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। লিপিকা মজুমদার আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। খুব একটা বেশি কিছুই সাজুগুজু করব না, একদম সিম্পলভাবেই রেডি হচ্ছি। যে হারে গরম লাগছে না কি বলবো তোমাদের। তবুও জামাই ষষ্ঠী একটা স্পেশাল দিন, বাড়ি যাচ্ছি, একটু সাজুগুজু না করলেও ভালো লাগে না। তাই জন্য সিম্পল একটু কাজল পরলাম আর একটু মাস্কারা দিলাম, কারণ আমার ফেস অনুযায়ী না চোখ নাক মুখ এগুলো একটু ছোট ছোট আর কি, মানে ফেসের সাথে আর কি মানানসই না। তো সেই জন্য চোখটা একটু বড় বড় করলে বেশ ভালো লাগে দেখতে। তাই জন্যই আর কি একটু কাজল দিয়ে মাস্কারা দিয়ে চোখগুলোকে একটু বড় বড় করলাম, আর একটু লিপস্টিক, একটু পারফিউম আর একটা কানের দুল পরলাম। আর এই ড্রেসটা না অনেক দিন বাদে পরলাম, অনেক দিন বাদে পরে বেশ ভালো লাগছে, কিন্তু তার সাথে সাথে বিভৎস গরম লাগছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। বাঙালির টাইম তো কখনো পারফেক্টলি হয় না। মাকে বলেছিলাম 9টা সাড়ে 9টার মধ্যে ওই বাড়ি পৌঁছে যাব, এখন 10:30 বাজে, এখনও বাড়ি থেকে বেরোতে পারিনি। তো হাজব্যান্ড গেছে একটু বাজারে, মার আবার শরীরটা একটু খারাপ করেছে, তো সেই জন্য একটু ওষুধ আনতে গেছে। হাজব্যান্ড সকালে ব্রেকফাস্টটা খেয়ে ষষ্ঠী শার্ট নিয়েই চলে আসবে, আবার দুপুরবেলা যাবে, কারণ পুরো বাড়ি খালি রেখে তো এখন কোনো মতেই যাওয়া পসিবল না, কাউকে না কাউকে একজনকে থাকতেই হয় বাড়িতে। তো ও আসা যাওয়ার মধ্যে থাকবে, আমাকে এখন দিয়ে আসবে আর সকালে ব্রেকফাস্ট খেয়ে আসবে। আবার দুপুরবেলা
ওরা লাঞ্চের টাইমে যাবে আর কি। তো মাকে বলেছিলাম যে আমার শাশুড়ির জন্য রান্না করে রাখতে, কিন্তু মনে হয় না মা সেগুলো কিছু খেতে পারবে বলে আমি সেই জন্য ভাত, ডাল আর আলু সেদ্ধ একটু করে রাখলাম। মানে স্নান পুজো সেরে এসে সেগুলো আর তাড়াহুড়োতে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। এখন ঝটপট করে রেডি হয়ে নিলাম। আর এই কুর্তিটা 2 বছর বাদে পরলাম। এটা 23 সালের পুজোতে নিয়েছিলাম, বাট ওই পুজোর একদিনই পরেছিলাম, আর পরা হয়নি। ভীষণ গরম লাগে এটা পরলে পরে, যতই হালকা হোক, বাট মেটেরিয়ালটা প্রচণ্ড সিল্কের, তো খুব গরম লাগে। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমার মানে কি মাখলাম, শুধু তো একটু সানস্ক্রিন দিয়েছি, তাতেই পুরো ঘেমে জল, দেখো মানে পুরো ঘাম। ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটুও কমছে না। কালকে রাতেও বৃষ্টি হয়েছে, আজকে সকালে তো খটখটে রোদ। তো আমি কাছাকাছিগুলো মেলে দিলাম, হাজব্যান্ড পরে তুলে নেবে, শুকিয়ে যাবে, যা রোদ আছে শুকিয়ে যাবে। তো চলো হাজব্যান্ড আসুক, বেরোই, ও বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হাজব্যান্ড বাজার থেকে আসলো পরে দুগ্গা দুগ্গা বলে এখন দেখো রোদে পড়তে পড়তে বাড়ির পথে রওনা দিয়েছি। তো হাজব্যান্ড তো কনসেন্ট্রেট দিয়ে গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি, একটু ভিডিও করতে করতে যাচ্ছি। প্রায় 2 মাস পর আর কি বাড়ি যাচ্ছি। বাড়ি এত কাছে হওয়া সত্ত্বেও সেরমভাবে আমার যাওয়া একদমই হয় না বললেই চলে। আর এই হচ্ছে আমার গ্রামের পরিবেশ। এই পরিবেশটা মানে দেখতে না এত ভালো লাগে না, কি বলবো তোমাদেরকে। জীবনে যদি অন্য কোথাও কোনো দিন চলে যাই না, এই গ্রাম্য পরিবেশটাকে ভীষণভাবে মিস করব। তোমাদের সাথে গল্প করতে করতে পথ প্রায় ফুরিয়েই এলো, বাড়ির খুব কাছে চলে এসেছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। এদিকে তাকাও, এদিকে তাকাও, ওটা বাবা আনলো কলাগুলো সব। এদিকে তাকাতে পারতো, তো এদিকে তাকাতে পারতো। ওটা ওটা নিয়ে মাথায় নিয়ে এটা তাকাতে হয়। হ্যাঁ তাকাও এবার। বাড়ি আসতে আসতে মা আর কোনো কথা না বলে আগে ষষ্ঠীর শাকটা দিয়ে দিল, কারণ এই ষষ্ঠীর শাক দেওয়া না হওয়া পর্যন্ত মা সকালে কিছু খায়ও নি। আর ষষ্ঠীর আলাদা করে কোনো আমাদের বাড়িতে নিয়ম নেই, মানে পুজো আর্চার কোনো ব্যাপার নেই। এই যে পাখা দেখছো, পাখার ওপরে না মানে 3 রকম হোক বা 5 রকম হোক এরকম ফল থাকে। এরকম খেজুরের যে ছোট ছোট বীজ হয় ওরকম একটা ডাঁটি সমেত ওটা থাকে, করমচা থাকে, আর বাঁশের কুড়ুল যে লম্বা লম্বা আর কি ডাঁটি মতন দেখলে ওটা বাঁশের কুড়ুল, আর দুব্বো। এটা পাখার মধ্যে সাজিয়ে নিয়ে স্নান করতে হয় ভোরবেলাতে। তো ওইটাই আর কি বলে যে ষষ্ঠীর ষাট, ওই দেখলে যে জল আর কি মাথার মধ্যে দিল আর পাখার বাতাস দিল, তো ওইটাই হচ্ছে ষষ্ঠীর ষাট। তো আমাদের বাড়ির এটাই নিয়ম। আমার বিয়ে হওয়ার পর থেকে এই নিয়মটা আর কি পালন করা হচ্ছে। এর আগে আমার দিদা পালন করতো যখন আমরা মামা বাড়ি যেতাম। তো আমার বিয়ের পর থেকে যেহেতু মার জামাই এসেছে, তো মা তারপর থেকে আর কি পালন করে ষষ্ঠী রিচুয়ালসটা। তো আমার দিদাও তো আর নেই, আমার বিয়ে 2 বছরের মাথায় দিদাও মারা যায়। তো আমাদের আর মামার বাড়ি সেরকম যাওয়াও হয় না। দিদা না থাকলে আর মামার বাড়ি যাওয়া হয়, কিন্তু আমার মামারা খুব ভালো ডাকখোঁজ করে, কিন্তু কি বলো তো সময় সুযোগ হয়ে ওঠে না আর কি। নিজের বাপের বাড়ি যাওয়ারই টাইম পাই না, আর মামার বাড়ি তো অনেকটাই দূরে, সেই জন্য আর যাওয়াও হয়ে ওঠে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ষষ্ঠী ষাট নিয়ে আর কোনো কথা না বাড়িয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। মা সকাল থেকে অনেক খাটাখাটনি করছে, যে হারে গরম পড়েছে না, মার ভীষণই কষ্ট। তো সেই জন্য আমি এসে ফটাফট ড্রেসটা চেঞ্জ করে না মাকে একটু হাতে সাথে মানে লুচিগুলো ভাজতে হেল্প করে দিলাম। তো লুচি না, মা আজকে নানপুরি বানিয়েছিল, তো নানপুরিগুলো মা বেলে বেলে দিল আর আমি ফটাফট করে ভেজে ফেললাম। আর দেখতেই পেলে চানা মশলা বানিয়েছিল। আর হাজব্যান্ডকে প্রথমে খেতে দিয়ে
দিয়ে দিলাম লুচি, চানা মশলা, পায়েস, 5 রকম মিষ্টি এই দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিল। আর আমার শাশুড়ি মায়ের জন্য খাবার প্যাক করে ওকে দিয়ে দিলাম। তো ও খেয়ে দিয়ে দেখো বেরিয়ে গেল, আবার দুপুরবেলা লাঞ্চ করতে আসবে। তো বেরিয়ে গেল পরে আমি আরও বেশ কিছু লুচি ভাজলাম, ভেজে বোন, বাবা, মা, আমি 4 জনে মিলে একসাথে এখন খেতে বসে পড়েছি। তো আমার হাসি দেখতেই পাচ্ছ ধরছে না, বহুদিন পর 4 জনে মিলে একসাথে খেতে বসেছি, কতটা আনন্দ হচ্ছে। মানে যারা আর কি বাপের বাড়ি যাও তারাই বুঝতে পারো যে এই আনন্দটা কি, মানে ব্যক্ত করার মতো না। পরিবারের সবার সাথে বসে এক টেবিলে খাওয়ার যে আনন্দটা, আর তার সাথে যদি এরকম পছন্দসই খাবার হয় তবে তো আর কোনো কথাই নেই। তো এখানে দেখো লুচি আর চানা মশলা দিয়ে, আবার বারবার করে লুচি বলছি, লুচি না এটা নানপুরি মা বানিয়েছিল। মায়ের এবার খুব ইচ্ছে হয়েছিল জামাইকে নানপুরি খাওয়াবে। তো আমরা যেহেতু থাকি না, মানে বোনও থাকে না, আমিও বা শ্বশুরবাড়িতেই থাকি, তো আমার বাবা মা নিজেদের জন্য আর কোনো স্পেশাল কোনো রান্নাবান্না করেও না, খায়ও না। আমরা যদি যাই বা কোনো স্পেশাল অকেশন থাকলে পরে আমাদেরকে না দিয়ে আমার বাবা মা কোনো কিছুই খায় না। তো বাবা মারা এরকমই হয় আর কি। তো মা বারবার করে বলছিল আমার নানপুরি বানানোর খুব ইচ্ছা আছে, বানাবো। তো আমি বললাম যে তোমার যখন এত ইচ্ছা তো বানাও। আমি আরও বারণ করি কী কারণে বলো তো, মার ভীষণ খাটনি হয়ে যাবে, কষ্ট হবে সেই কারণেই। তো মায়ের যখন অনেক ইচ্ছা ছিল তো আর আমি বারণ করিনি, আমি বললাম ঠিক আছে বানাও, খাবো সবাই মিলে। আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছিলে কতটা টেস্টি হয়েছে। তো এত টেস্টি খাবার দাবার খেয়ে একটু কিছুক্ষণ বসে সবাই মিলে গল্প টল্প করলাম, করে দেখো এখন চিকেনটা বাকি রয়েছে। তো চিকেনটা বানাতে মা চলে এসেছে। তো কড়াইতে তেল গরম করে না তেজপাতা আর কি ফোড়ন দিয়েছে। আর আমাকে তোমরা দেখো যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাবান্না করতে। তো এইদিকে দেখো আমার মার কিন্তু সমস্ত এখানে গুছিয়ে রাখা হয়ে গেছে। তো এই জিনিসটা না আমি আমার মাকে দেখেই শিখেছি, রান্নার আগে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একবারে রান্না করতে শুরু করে, তাতে কি গ্যাসটাও আর কি বন্ধ যায় না, আর চটপট করে রান্নাটা হয়েও যায় এই আর কি। আর তোমরা প্লিজ কড়াইটাকে ইগনোর করো, কারণ আমাদের বাড়িতে তো 12 মাসে কাঠের জালেই রান্না হয়। তো দুটো বাসন থাকে, হাঁড়ি আর কড়াই, যেটা একদমই কালো। রোজ রোজ যদি এগুলোকে মেজে পরিষ্কার করা হয় তাহলে খুব তাড়াতাড়ি আর কি জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। নিচের মানে কালি জায়গাটা যদি তোলা হয় তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর কি। তো সেই জন্যই। তো যাই হোক, গ্যাসের জালেই আজকে করা হলো, কারণ সকালে আরও বেশ কিছু রান্না হয়েছিল, তো সেইগুলো না মা কাঠের জালে করেছে। আর দুপুরবেলা এতটাই গরম পড়েছিল তো মাকে আর আমি কাঠের জালে যেতে দিইনি, বললাম গ্যাসেই করে নাও, আমি তোমাকে একটুখানি হেল্প করে দিচ্ছি, তোমার তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। চলো জামাই ষষ্ঠী স্পেশাল কি মেনু হয়েছিল তোমাদের সাথে এক এক করে শেয়ার করে দিই। গরম গরম সাদা ভাত হয়েছিল, তার সাথে গন্ধরাজ লেবু, 3 রকমের ভাজা করেছিল মা, আর মুসুরির ডাল করেছিল ঘন করে, বোয়াল মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিল, চিকেন কষা, চাটনি, দই, মিষ্টি। একদম সিম্পল মেনু, বেশি কিছু আর কি এই গরমে রান্না করাও পসিবল না, আর খাওয়া দাওয়া তো একদমই পসিবল না। তো সেই জন্য মা বলছিল মাটন করার কথা, তো আমি মাকে বললাম একদমই না। আর আমার মা ভীষণ বোয়াল মাছ খেতে ভালোবাসে, আর তার সাথে আমরাও মায়ের হাতের সর্ষে বাটার মাছ খেতে ভীষণ ভালোবাসি, আর সেটা যদি বোয়াল মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো হাজব্যান্ড আর কি শুক্রবার দিন আমাদের বাজার করেছিল, সাথে করে বোয়াল মাছ কিনে, দই মিষ্টি কিনে এই বাড়িতে দিয়ে গেছিলো, কারণ আমরা রবিবার দিনকে একদম আর কি খালি হাতে আসবো এরকমটাই ভেবে রেখেছিলাম, সেই জন্যই আর কি। তো এইখানে দেখো আমার মায়ের জামাই আর আমার দিদার জামাই দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে খেতে। জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া কমপ্লিট। খেয়েছি তো কম, গরমে হাঁসফাঁস করছি বেশি, কি গরম লাগছে। কালকে যে রাতে এত বৃষ্টি হয়েছে কেউ বলবে না দেখে, মানে মারাত্মক গরম। কথাতেই তো আছে জামাই ষষ্ঠীতে জামাইদের না পচিয়ে ছাড়বে না, যতই বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক, জামাই ষষ্ঠীতে পচা গরম পড়বেই। তো কালকে অবধিও ওয়েদারটা তাও একটু ঠিকঠাক ছিল, আজকে মারাত্মক গরম। ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না। আর আমাদের যেহেতু মাঠের পাশে বাড়ি না, খুব হাওয়া দেয়, বাট এখন হাওয়াও দিচ্ছে না। এখন বিকেলের দিকে যদি দেয় তো দেখা যাক। খেতে খেতে 3:30 বেজে গেল, হাজব্যান্ড তো খেয়ে বাড়ি চলে গেছে, আর ফ্যান ছাড়া তো একটুও বসা যাচ্ছে না। তো ফ্যানের হাওয়া হয়তো তোমরা একটু পাবে। তো এখন একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা উঠে কি করি না করি দেখা যাক। খাওয়ার মধ্যে কি খেয়েছি বলতো, শুধু বোয়াল মাছের ঝাল আর ভাত, আর হাজব্যান্ড একটু চিকেন রেখে গেছিলো, ওই চিকেনটা শুধু শুধু খেয়েছি। মানে বোয়াল মাছটা আমাদের এতটাই প্রিয়, আর মার হাতে সর্ষে বাটা হলে তো আর কোনো কথাই নেই। তো সর্ষে বাটার মাছ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে গেছে। আর সকালে নানপুরিটা খেতে খেতেই 12টা বেজে গেছিলো। আর নানপুরি মানে লুচি জাতীয় জিনিস খেতেও খুব ভালোবাসি, তো এত টেস্টি হয়েছিল চানা মশলাটা, নানপুরি দুটোই, তো ওটা দিয়েও অনেকটা খাওয়া হয়ে গেছে দেখে পেটটা ভীষণ ভার ছিল। তো অল্প কটা ভাত খেলাম,
তাও ওই মাছের ঝাল দিয়ে, বোয়াল মাছের ঝাল দিয়ে। তো মাছটাও খুব ভালো ছিল আর খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে। তো মায়ের হাতে হচ্ছে স্পেশাল হচ্ছে সর্ষে বাটা আর চিকেন কষা, এই দুটো জিনিস মার হাতে ভীষণ ভালো হয়। এখন জানলার ধারে এসে একটু বসেছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে। বিকেলের টাইম হয়ে আসছে তো, বিকেলের দিকে বেশ ভালো হাওয়া দেয়, কিন্তু দুপুরবেলা টাইমটাই ভীষণ কষ্ট, মানে ওই 12টা থেকে 3টে অবধি যে টাইমটা, ওই টাইমটা একটু কষ্ট থাকে। আস্তে আস্তে এখন সূর্যর আর কি অস্ত যাবে আর ওয়েদারটাও ঠান্ডা হয়ে যাবে। বিকেলের টাইমটা আমাদের এই বাড়িটা খুব আরামদায়ক, এত সুন্দর মাঠের হাওয়া আসে। এই যে দেখো আমি এখানে বসে রয়েছি আর এই যে দেখো মাঠ, এই যে জানলা দিয়ে ওই সুদূরে মাঠ দেখা যাচ্ছে। সূর্যের আলোর কারণে একটু ব্লার আসছে, ভীষণ মানে একদম পুরো সাদা সাদা বুঝতে পারবে না, বাট এই জায়গাটা পুরো ফাঁকা মাঠ আর ভীষণ হাওয়া। তো মা খেয়ে দিয়ে আর বিশ্রাম নেয়নি, বাসন আর কি মাজছে। আমি আর নড়তে চড়তে পারছি না, এই জন্য এখন একটুখানি বসলাম, এসে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। এখন একটুখানি রেস্ট নেব, রেস্ট বলতে কি ঘুমাবো না, এতদিন পর এসছি এখানে, একটু গল্প হবে। তো করতে করতেই বিকেল হয়ে যাবে, তারপর আবার বাড়ি চলে যাব। চলো আবার বিকেলে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন সন্ধ্যে 6টা মতন বাজে। আমার দুপুরের পর থেকে না শরীরটা ভীষণ খারাপ করেছে। তো হাজব্যান্ড আসছে আমাকে নিতে, তো আমি রেডি হয়ে নিয়েছি। তো মাকে বললাম যে তোমাদেরকে গিফটটা দিয়েছি, সেই গিফটটা আর কি আমি বোনের হাত দিয়েই শনিবার দিনকে পাঠিয়ে দিয়েছিলাম। তো আর কি মাকে বললাম বের করে দাও, আমি বন্ধুদের সাথে শেয়ার করিনি। তো মা বের করে দিল, দেখতেই পেলে 2টো বেড কভার আর একটা লুঙ্গি দিয়েছি। আমার বাবা যেহেতু ঘরে সবসময় লুঙ্গি পরে, তো সেই জন্য বাবার জন্য একটা লুঙ্গি নিয়েছি। আর 2টো বেড কভার দেখলে, একটা বেড কভার রয়েছে আমার বম্মার জন্য আর একটা বেড কভার আমার মায়ের জন্য। তো 2টো বেড কভার, আর মায়ের বেড কভারটা যেটা সাদার মধ্যে অরেঞ্জ কালার, তো ওটা সেম সেট আমার জন্য হাজব্যান্ড আর একটা নিয়ে এসেছে। তো তোমাদের সাথে যখন পাতবো অবশ্যই শেয়ার করব, তখন তোমরা দেখতে পারবে। এখন আর আমি তোমাদেরকে খুলে দেখালাম না। আর তারপরে না শরীরটা ভালো লাগছিল না দেখে মা বলল একটুখানি ঠান্ডা খেতে, তো একটু ঠান্ডা খেয়ে শরীরটা একটু জুড়োলাম। আর মা এদিকে সব প্যাক করছে, রাতে ডিনার করব না দেখে, দুপুরেও তো ঠিকঠাক করে খাওয়া দাওয়া করিনি, তো মা সব প্যাক করে দিচ্ছে। আর এদিকে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, জামাই ষষ্ঠীর পর্ব এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি, সকলে ভালো থেকো, টাটা।